হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের প্রথম অধ্যায়, যা আমরা ৬টি টপিক পড়ব। তার মধ্যে এই ৬টি টপিক থেকেই প্রশ্ন আসবে। ২টি প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। এই ৬টি টপিক পড়লে ২টি প্রশ্নের ফুল উত্তর দেওয়া যাবে। আজকে প্রথম টপিকটা হলো, আজকে আমরা যে আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি সার্জারি শব্দটি এসেছে গ্রিক থেকে। সার্জারি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। এটা অবশ্যই মনে রাখতে হবে। সার্জারি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো ঠান্ডা। ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা। সার্জারি শব্দের অর্থ হাতের কাজ। যা সার্জারি আমরা ডাক্তাররা করে থাকে, ডাক্তাররা সার্জারি করে হাতের মাধ্যমে, তাই মনে রাখতে পারবেন। সার্জারি অর্থ হাতের কাজ, আর ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা। ক্রায়ো আপনারা এখন মুখস্থ করে ফেলতে হবে। ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা, সার্জারি অর্থ হাতের কাজ। পরীক্ষায় বলবে ক্রায়ো সার্জারি কাকে বলে। এটি মূলত ক নম্বর প্রশ্নে আসে, অথবা যদি গ আর ঘ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় যদি ক্রায়োসার্জারি সম্বন্ধে কিছু বলে, প্রথমে ক্রায়োসার্জারির সংজ্ঞা লিখতে হবে। ক্রায়োসার্জারি আমরা জানছিলাম ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা এবং সার্জারি অর্থ হাতের কাজ। আমরা জানবো এখন ক্রায়োসার্জারি কাকে বলে। যে চিকিৎসা পদ্ধতিতে অধিক শীতল তাপমাত্রা, মানে বরফের মতো ঠান্ডা প্রয়োগ করে রোগ আক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। যে চিকিৎসা পদ্ধতিতে অধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে। ক্রায়োসার্জারি একটু সামান্য একটা টিস্যু ধ্বংস করতে হবে। যদি ক্রায়োসার্জারি প্রয়োগ করা হয় পুরো টিস্যুতে যদি করা হয়, তাহলে সুস্থ টিস্যুর ক্ষতি সম্ভাবনা থাকে। ক্রায়োসার্জারি যে চিকিৎসা পদ্ধতিতে অধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে। ক্রায়োসার্জারি এই উদ্ভাবন যাত্রা শুরু করে। ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয় আমেরিকান নিউরোসার্জন মানে একজন ডক্টর মানে পিএইচডি যারা করে তাদেরকে মূলত ডক্টর বলা হয়। ডক্টর ইরভিং কুপার এবং এস লি এর হাতে। বিশেষ করে মনে রাখতে হবে ডক্টর ইরভিং কুপার এবং এস লি তার সহকারী হিসেবে কাজ করেন। মনে রাখবেন, আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু হয় আমেরিকান নিউরোসার্জন ডক্টর ইরভিং কুপার এবং এলএস এর হাত ধরে। আধুনিক ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয় আমেরিকান নিউরোসার্জন ডক্টর ইরভিং কোপার এবং এস লি এর হাত ধরে। এখন আমরা পড়ব ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োজেনিক এজেন্ট এক ধরনের গ্যাস, তা এখন আমরা বিস্তারিত পড়ব। ক্রায়োসার্জারির জন্য ক্রায়োজেনিক এজেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রায়োজেনিক এজেন্ট কাকে বলে প্রশ্নে আসবে। ক্রায়োজেনিক এজেন্ট কাকে বলে বললে উত্তর দিতে হবে ক্রায়োসার্জারি রোগে যে সকল গ্যাস ব্যবহার করা হবে তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। ক্রায়োসার্জারি রোগে যে সকল গ্যাস ব্যবহার করা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। ক্রায়োসার্জারি রোগে যে সকল গ্যাস ব্যবহার করা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। ক্রায়োজেনিক এজেন্ট গ্যাসগুলো কি কি, তা এখন আমরা জানব। ক্রায়োজেনিক এজেন্টের মধ্যে রয়েছে তরল আর্গন, হিলিয়াম, তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, তরল কার্বন ডাইঅক্সাইড। একদম সহজ ভাষায় এটা বলতে গেলে, যেখানে তরল শব্দটি থাকবে মনে রাখবেন সেখানে ডিগ্রিটা সবসময় মাইনাস হবে।
আর যখন কোনো তরল ব্যবহৃত হবে না তখন মনে করবেন তাপমাত্রাটি প্লাসে আছে। যদি তরল থাকে তাহলে তাপমাত্রাটি মাইনাস থাকবে, এবং যদি তাপমাত্রাটা যদি যদি তরল উৎসাহিত না হয় তাহলে মনে রাখতে হবে সেটা মূলত পজিটিভ তাপমাত্রা রয়েছে। তরল আর্গন মূলত 196 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হিলিয়াম গ্যাস, এটা আমরা মূলত বেলুন পোড়ানোর সময় ব্যবহার করা হয়ে থাকি। তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, তরল কার্বন ডাইঅক্সাইড। শুধু একটা ছাড়া সবগুলো তো তরল। মনে রাখবেন তরল আর্গন, হিলিয়াম, তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, তরল কার্বন ডাইঅক্সাইড যা মূলত সঠিক উত্তর দিতে পারে। এখানে তরল আছে, কিন্তু সেখানে প্রশ্ন যদি তরল না দিয়েও জিজ্ঞাসা করতে হবে, তাহলে তরল আছে কিনা সেটা মনে রাখতে হবে। 1. তরল আর্গন -196 ডিগ্রি সি। 2. হিলিয়াম 20 ডিগ্রি থেকে 41 ডিগ্রি সি। 3. তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সি। 4. তরল অক্সিজেন -182.9 ডিগ্রি সি। 5. তরল কার্বন ডাই অক্সাইড -79 ডিগ্রি সি। এখন আমরা জানবো ক্রায়োসার্জারি ব্যবহার। ক্রায়োসার্জারি ব্যবহার কোথায়, কোন কোন রোগে ব্যবহার করা হয়। প্রথমে আমরা জানব মানব শরীরে ত্বকের উপরিস্থ বিভিন্ন রোগ। আমরা ক্রায়োসার্জারি ব্যবহার দুটি ভাগে ভাগ করছি। একটা হলো মানব শরীর ত্বকের, এখানে মনে রাখতে হবে ত্বকের উচ্চারণটা হচ্ছে কিনা। ত্বকের উপরিস্থ রোগের ব্যবহার: আসিল, তিল, ত্বকের দাগ, ছোট টিউমার, মেস্তা, মুখক্ষত, ত্বকের ক্যান্সার, প্রদাহ, ফুসকুড়ি। এই 9টা ত্বকের উপস্থিতি বিভিন্ন রোগে মূলত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে। 1. আসিল। মানুষের শরীরে বিভিন্ন ধরনের আসিল রয়েছে, তার জন্য চিকিৎসা করার জন্য ক্রায়োসার্জারি ব্যবহার করতে হয়। তিল, অনেকের মুখে তিল থাকে। ত্বকের দাগ, ত্বকে বিভিন্ন প্রকারের দাগ রয়েছে। ছোট টিউমার, মাঝে মাঝে অনেক লোকের ছোট টিউমার হয়ে থাকে। মেস্তা, যা মুখে মেস্তা হয়। মুখক্ষত, মুখে ক্ষত থাকে। ত্বকের ক্যান্সার, যা মূলত ছোট হয়ে থাকে ত্বকের ক্যান্সার। প্রদাহ, ফুসকুড়ি। তা মনে রাখতে হবে, তা আপনারা একেবারে এখানে মুখস্থ করে ফেলতে হবে। মানব শরীরে ত্বকের উপস্থিত বিভিন্ন রোগ: আসিল, তিল, ত্বকের দাগ, ছোট টিউমার, মেস্তা, মুখক্ষত, ত্বকের ক্যান্সার, প্রদাহ, ফুসকুড়ি। এখন আমরা জানব বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক বৃদ্ধি। গতবার আমরা শিখছি এই ত্বকের উপস্থিতির জন্য, এখন পর্ব বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক বৃদ্ধি। দুই ভাগে ভাগ করছি ক্রায়োসার্জারি ব্যবহার: ওরাল ও মুখ ক্যান্সার। এটি মূলত বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক বৃদ্ধি। শারীরিকের ভিতরে, মানে শরীরের ভিতরে। ওরাল বা মুখ ক্যান্সার। ওরাল, যা আমরা মুখে ফুসকা উঠে তাকে মূলত ওরাল বলা হয়, এবং মুখ ক্যান্সার বলা হয়ে থাকে এটাকে। প্রোস্টেট ক্যান্সার, পাইলস ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, যকৃৎ ক্যান্সার, লিভার ক্যান্সার। ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে: 1. ওরাল বা মুখ ক্যান্সার। 2. প্রোস্টেট ক্যান্সার। 3. পাইলস ক্যান্সার। 4. ফুসফুস ক্যান্সার। 5. যকৃত ক্যান্সার। 6. লিভার ক্যান্সার। এই ক্যান্সার এবং অভ্যন্তরীণ ব্যবহার এবং ত্বকের অভ্যন্তরীণ ব্যবহার তা মনে রাখতে হবে। ওইদিকে 9টা এবং এদিকে 6টা, মোট 15টি রোগের জন্য এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এখন জানবো ক্রায়োসার্জারি ব্যবহৃত যন্ত্রপাতি। ক্রায়োসার্জারি রোগ নির্ণয়ের জন্য অথবা রোগটা সুস্থ করার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি। ক্রায়োসার্জারি ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে এখন জানব। প্রথম হলো স্প্রে ডিভাইস,
ক্রায়োপ্রোব, কটন বাড, আল্ট্রাসাউন্ড, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ যা মূলত এমআরআই এবং ব্রঙ্কোস্কোপ। বিশেষ করে ব্রঙ্কোস্কোপটা ব্যবহার করা না হয়ে থাকে কিন্তু বইয়ে রয়েছে, তাই মনে রাখতে হবে, কিন্তু ব্রঙ্কোস্কোপটা ব্যবহার করে না। মনে রাখতে হবে অ্যাসপিরেট ডিভাইস, ক্রায়োপ্রোব, এই দুটো কোনো বিশ্লেষণ দিব। কটন বাড, আল্ট্রাসাউন্ড, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ যা আপনারা খুবই পরিচিত। কটন বাড যা আমরা চিনি, আল্ট্রাসাউন্ড ডক্টররা আল্ট্রাসোনোগ্রাফি করার সময় একটা আল্ট্রাসাউন্ড করে দেয়, যা মূলত শরীরের ভিতরে যা ইমেজ তৈরি করে থাকে, শরীরের ভিতরে যা যা রূপান্ত স্তর রয়েছে তা সঠিকভাবে ইমেজ পিক দেয়। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ এমআরআই যা মূলত এক ধরনের ম্যাগনেটিক যন্ত্র, তার মাধ্যমে বিভিন্ন শরীরের ভিতরে যা যা টিস্যু তার নল অথবা সব কিছু ছবি তুলে নেই। ব্রঙ্কোস্কোপ, স্প্রে ডিভাইস। 1. স্প্রে ডিভাইস। 2. ক্রায়োপ্রোব। 3. কটন বাড। 4. আল্ট্রাসাউন্ড। 5. ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ এমআরআই। 6. ব্রঙ্কোস্কোপ। এই যন্ত্রপাতিগুলো ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখন জানবো স্প্রে ডিভাইস। স্প্রে ডিভাইস দেখতে কীরকম তা একটি ইমেজের মাধ্যমে দেওয়া হলো। এই ডিভাইসটি হলো স্প্রে ডিভাইস। এটা একটা নল রয়েছে, তার মাধ্যমে অতি ক্ষুদ্র হয়ে থাকে ক্রায়োসার্জারির রোগগুলো অতি ক্ষুদ্র থাকে, তাতে যদি টিস্যুটি যদি এই সুইচের মাধ্যমে ব্যবহৃত হয়, সুইচের মাধ্যমে স্প্রেটা করা হয়, যদি সুস্থ টিস্যু যদি স্প্রেটা করা হয় তাহলে সুস্থ কোষগুলো অথবা টিস্যুগুলো অস্বাভাবিক হয়ে যাবে এবং আক্রান্ত হতে আরও সমস্যা করবে। এখন আমরা আলোচনা করবো ক্রায়োপ্রোব সম্পর্কে। ক্রায়োপ্রোবটা দেখতে কেমন? মূলত ক্রায়োসার্জারির মতো ছোট নল। এই ছোট নলটা এটা তিলের মাধ্যমে ছোট একটা স্প্রে ডিভাইসের মতো নল, সোর্সের মতো নল, তাকে মূলত ক্রায়োপ্রোব বলে। ক্রায়োপ্রোব কাকে বলে প্রশ্ন আসে খ নাম্বার জ্ঞানমূলকে। আপনারা বলবেন স্প্রে ডিভাইসের মতো যে সোর্সের মতো যে নল তাকে ক্রায়োপ্রোব বলে। আবার বলছি ক্রায়োপ্রোব কাকে বলে। স্প্রে ডিভাইসের মতো ছোট, স্প্রে ডিভাইসের মতো সুইচের মতো নল তাকে ক্রায়োপ্রোব বলে। এখন জানব ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি। মূলত 5টি পদ্ধতি দেওয়া আছে, তা আপনারা যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষায় সঠিকভাবে উপস্থাপন করলে সঠিক নাম্বার পাওয়া যাবে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি। 1. প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ করতে হবে। ক্রায়োসার্জারি নির্ণয় করতে প্রথমে সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করতে হবে। কোন সফটওয়্যার? সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে অবশ্যই সিমুলেটেড সফটওয়্যার। সিমুলেটেড সফটওয়্যার দ্বারা অবশ্যই মনে রাখতে হবে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত টিস্যুগুলো অবস্থান, মানে এই ডিভাইসের মাধ্যমে আক্রান্ত টিস্যু, মানে আক্রান্ত যে টিস্যুটা উপস্থাপন করছে তার অবস্থান এবং সীমানা নির্ধারণ করতে হবে। এখন 2. বাহ্যিক ত্বকের আক্রান্ত স্থান। যেখানে ত্বকে আক্রান্ত হয়েছে বাহ্যিক এই নির্দিষ্ট স্থানে কটন বাড বা স্প্রে ডিভাইসের মাধ্যমে তরল নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস প্রয়োগ করা হয়। বাহ্যিক ত্বক আক্রান্ত স্থান। 2. বাহ্যিক ত্বকের আক্রান্ত স্থানে কটন বাড বা স্প্রে ডিভাইসের মাধ্যমে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস প্রয়োগ করা হয়। বাহ্যিক ত্বকের
আক্রান্ত স্থান যে ত্বকে আক্রান্ত হয়েছে কটন বাড বা স্প্রে ডিভাইসের মাধ্যমে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করতে হবে। 3. শরীরের অভ্যন্তরস্থ রোগাক্রান্ত কোষে কাটা ছাড়াই এমআরআই ও আল্ট্রাসাউন্ড যন্ত্রের সহায়তায় ক্রায়োফোবের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট রোগাক্রান্ত কোষে প্রয়োগ করতে হবে। শরীরের অভ্যন্তরে রোগাক্রান্ত কোষে শরীর যেখানে আক্রান্ত হয়েছে সেখানে কোনো কাটা ছেঁড়া ছাড়াই এমআরআই ও আল্ট্রাসাউন্ড যন্ত্রের সহায়তায় ক্রায়োফোবের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয়। 3. শরীরের অভ্যন্তরস্থ রোগাক্রান্ত কোষে কাটা ছেঁড়া ছাড়াই এমআরআই ও আল্ট্রাসাউন্ড যন্ত্রের সহায়তায় ক্রায়োপ্রোব মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয়। এখন আমরা জানবো স্যার 10 থেকে 12 সেকেন্ড কোষের তাপমাত্রা -41°C থেকে -196°C নেমে আসে। তাই সেখানে যদি টিস্যু 10 থেকে আমরা প্রথমে তরল নাইট্রোজেন এবং আর্গন গ্যাস 10 থেকে 12 সেকেন্ড কোষের তাপমাত্রা -41° থেকে -196 নেমে আসে। কোষের পানি জমাটবদ্ধ হয়ে টিস্যুটি বরফ পিণ্ডে আমরা যে তরল নাইট্রোজেন এবং আর্গন গ্যাস ব্যবহার করছি তার মূলত মাইনাস থাকে -41 তাই -°C তাই মূলত বেশি বরফ হয়ে যাবে। তাই কোষের পানি জমাট বন্ধ হয়ে যায়। আমাদের রক্তের ভিতরে যা পানি আছে তার টিস্যুটি বরফ পিণ্ডে পরিণত হয়ে যাবে, যেখানে নির্দিষ্ট স্থানে যেখানে স্প্রে ডিভাইসের মাধ্যমে করছি তাই অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে টিস্যুটি অবশ্যই মারা যাবে। পুনরায় কোষের ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে আমরা করছিলাম হিলিয়াম গ্যাস 20 থেকে 40°C যা মূলত পজিটিভ নিঃসরণের মাধ্যমে 20°C থেকে 40°C উঠানো হয়। ফলে জমাটকৃত টিস্যুটি বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে যাবে। প্রথমে মাইনাস ছিল তাই বরফ পিণ্ডে পরিণত হয়ে গিয়েছিল, যার রক্ত জমা বেঁধেছে। এখন আবার পজিটিভ দিলে বরফটা জমাবৃত টিস্যুটি বরফ গলে যাবে, তার মাধ্যমে টিস্যুটি ধ্বংস হয়ে যাবে। এখন একটা মেন টপিক হলো আর্গন গ্যাস তাপমাত্রা হ্রাস করে এবং তাপমাত্রা বৃদ্ধি করতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, তা খুব গুরুত্বপূর্ণ। আর্গন গ্যাস তাপমাত্রা হ্রাস করে এবং তাপমাত্রা বৃদ্ধি করতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। এখন যাব ক্রায়োসার্জারি সুবিধাসমূহ। ক্রায়োসার্জারি সুবিধাসমূহ 1. রোগীর ব্যথা কম হবে। ক্রায়োসার্জারি করার সময় রোগীর ব্যথা কম হবে। রক্তপাতবিহীন চিকিৎসা ব্যবস্থা। অপারেশনজনিত কাটাছেঁড়া করতে হয় না। চিকিৎসা ব্যয় কম এবং সুস্থ হতে কম সময় লাগবে। অন্যান্য চিকিৎসক পদ্ধতির তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়ায় চলে। এমনি বেশি গুরুত্বপূর্ণ।